সাথে আছি। আমরা আজকে দেখার চেষ্টা করব যে কিভাবে একটা সুপার পারফরম্যান্স বা হাই পারফর্মিং আমরা একটা টিম তৈরি করতে পারি। সো আমরা শুরু করছি একটা খুবই পাওয়ারফুল মেসেজ দিয়ে। খুবই পাওয়ারফুল একটা মেসেজ এবং আজকের এই টিম বিল্ডিং এর ক্লাসটা আমাদের বিজনেসের থিংকিংটা চেঞ্জ করার জন্য একটা রেভলিউশনারি প্রোগ্রাম হতে পারে। সো আমি যেই লেখাটা এখানে শেয়ার করেছি স্লাইডে, রিচার্ড ব্রানসন সেইস অ্যাবাউট পিপল অ্যান্ড কালচার। এটা আমি একটা হাই ভ্যালু প্রোগ্রামে ইন্টারন্যাশনালি জয়েন করার পরে এটার অডিও ক্লিপটা পেয়েছিলাম রিচার্ড ব্রানসনের। ওই অডিও ক্লিপ থেকে একটা নির্যাস আমি জাস্ট এখানে লেখার চেষ্টা করেছি। একদম উনি যেভাবে বলেছেন আমি হুবহু ওইভাবে তুলে আপনাদের সাথে শেয়ার করেছি। এই লেখাটা, এই লেসনটা আমার বিজনেস থটকে, বিজনেস ফিলোসফিকে দারুণভাবে পরিবর্তন করে দিয়েছে। কি বলেছেন? খুবই মনোযোগ দিয়ে মানে স্লাইডটা খেয়াল করেন। আ কোম্পানি কনসিস্ট অফ ওয়ান থিং। একটা কোম্পানি একটা জিনিস দিয়ে কনসিস্ট, সেটা কি? রিয়েলি আই মিন ইফ আই বাই এ প্লেন ফ্রম বোয়িং, it will be exactly the same plane that BA, British Airlines Airways will buy, which will be exactly the same plane that United will buy, exactly the same plane that Canada will buy. Oh, you know what is company? উনি বলার চেষ্টা করছে এবার কোম্পানি জিনিসটা কি। আ কোম্পানি ইজ দ্য পিপল দ্যাট আর ওয়ার্কিং ইনসাইড দ্য প্লেন, and the people that are working on the ground, they are the people that make up a company. They either make this company exceptional or average. খেয়াল করে দেখেন, সিম্পল কথা বাট খুবই পাওয়ারফুল। একটু যদি আমরা গভীর থেকে জিনিসটা বোঝার চেষ্টা করি, উনি যেটা বলার চেষ্টা করেছেন, আ কোম্পানি কনসিস্ট অফ ওয়ান থিং, রিয়েলি আই মিন ইফআই, উনি যেহেতু জানেন যে ভার্জিন এয়ারলাইন্স আছে, এয়ারওয়েজ আছে, তো উনি বলার চেষ্টা করছেন ইফআই বাই এ প্লেন ফ্রম বোয়িং, বোয়িং থেকেই তো মূলত ম্যাক্সিমাম হাই ভ্যালু প্লেনগুলো বিভিন্ন এয়ারলাইন্সগুলো কিনে। তাহলে এই এক্সাক্ট সেম প্লেনটাই ব্রিটিশ এয়ারওয়েজ কিনে, সেম প্লেনেই ইউনাইটেড এয়ারওয়েজও কিনে। তাহলে দুইটা প্লেন তো সেম, তাহলে ডিফারেন্সটা কোথায় তৈরি হয় দুইটা কোম্পানির মধ্যে? সব এয়ারলাইন্স মোটামুটি দেখা গেল একই জায়গা থেকে একই ক্যাটাগরির একই রকমের প্লেনই কিনছে, বাট এই যে প্লেন টু প্লেন, ব্র্যান্ড টু ব্র্যান্ড যে ভ্যারি করছে, সেটা হোক টিকিট প্রাইসিংয়ে, সেটা হোক সার্ভিসে, এই চেঞ্জেসটা কি প্লেনের কারণে হচ্ছে? নো। বাট খেয়াল করে দেখেন ওইখানে প্রোডাক্টটা কিন্তু প্লেন, কারণ প্লেন দিয়েই তো একজন আরেক জায়গায় যায়। তাহলে এইখানে মেইন ইস্যুটা কোনটা? যাতায়াত, যে আমি এক জায়গা থেকে ব্রিটিশ এয়ারওয়েজে যাব, না ইউনাইটেডে যাব, না যেটাতে ইচ্ছা, বা কাতার এয়ারওয়েজ, কোনটাতে যাবেন, হোয়াট এভার ইট ইজ, আপনি ডিসিশনটা কিসের উপরে নেন, বা প্লেনটা এয়ারওয়েজটা আসলে কিসের উপরে ডিফারেন্সটা ক্রিয়েট করে? নট ফর প্লেন, তারা ডিফারেন্সটা ক্রিয়েট করে ফর দ্য পিপল। এক্স্যাক্টলি দ্য সেম প্লেন দ্যাট কানাডা উইল বাই, হোয়াট ইজ কোম্পানি, উনি বলার চেষ্টা করছে কোম্পানি ইজ দ্য পিপল দ্যাট আর ওয়ার্কিং ইনসাইড দ্য প্লেন। তার মানে কোম্পানিটা মানে আমি কি প্লেন কিনলাম সেটা না, কোম্পানি মানি হচ্ছে ওই প্লেনের ভিতরে পিপলগুলো কেমন কাজ করছে, ওই প্লেনের গ্রাউন্ডে ব্যাকএন্ডে যেই টিমটা কাজ করছে সেই মানুষগুলো কেমন, তার উপরে বেস করে আসলে কোম্পানিটা গড়ে ওঠে। খুবই পাওয়ারফুল, খেয়াল করে দেখেন। তার মানে পিপলটা ইম্পর্টেন্ট, নট প্লেনটা। এখন আপনি যেই প্রোডাক্ট বা আমরা যেই প্রোডাক্ট অর সার্ভিস নিয়ে আমরা কাজ করছি, এই প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে আমরা খুব মরিয়া, খুব টেন্সড, বাট ম্যাটারটা তৈরি করছে আসলে এই প্রোডাক্ট বা সার্ভিসের পেছনের পিপলগুলো। এই পিপলগুলোর কারণেই আসলে একটা ব্র্যান্ড বা একটা কোম্পানি ওয়ার্ল্ড ক্লাস হয়ে ওঠে, এক্সেপশনাল হয়ে ওঠে, অথবা অ্যাভারেজ থাকে। খুবই পাওয়ারফুল লেসন, এবং এটাকে আমি একটু ডেসক্রাইব করার চেষ্টা করছি। দেখেন, all airlines buy the same plane. The only difference is that the plane that they put them determine the entire performance of the airlines. A company consists of one thing, that is people. People are your greatest asset in the company. তার মানে কোম্পানি আসলে তৈরি হচ্ছে প্রোডাক্ট দিয়ে নয়, কোম্পানি তৈরি হচ্ছে, কোম্পানি কনসিস্ট অফ ওয়ান থিং, দ্যাট ইজ পিপল। পিপল আর গ্রেটেস্ট অ্যাসেট ইন দ্য কোম্পানি। তার মানে যেই মানুষগুলো একটা কোম্পানিতে কাজ করে
ওই মানুষগুলোই আসলে কোম্পানি। ওই মানুষগুলো কেমন বিহেভ করে, ওই মানুষগুলো কেমন পারফর্ম করে, তার উপরে একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির আসলে ডিফারেন্সটা তৈরি হয়। সো তার মানে আমরা জিনিসটাকে এইভাবে আর্টিকুলেট করতে পারি। তার মানে আপনি কিসের ব্যবসা করছেন এখন থেকে? আমরা আসলে ইউ আর ইন দ্য পিপলস বিজনেস, দ্যাটস ইউর প্রোডাক্ট। আমরা আসলে প্রোডাক্টের ব্যবসা করি না। খুবই ডিফারেন্ট একটা কনসেপ্ট। একটু আমরা যদি গভীরভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের বিজনেসের পারসেপশনটা আজকের পরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ইউ আর ইন দ্য পিপলস বিজনেস, দ্যাটস ইউর প্রোডাক্ট। আপনি কি বিক্রি করেন ডাজন্ট ম্যাটার। যেমন আমি ট্রেনিং কোর্স বিক্রি করি, আমরা অর্গানিক ফুড বিক্রি করি, কেউ হয়তো রেস্টুরেন্ট আছে, কেউ হয়তো ফিজিক্যাল শপে কোনো প্রোডাক্ট বিক্রি করেন। তার মানে আপনার বিজনেসটা আসলে ওই প্রোডাক্টের বিজনেস না। ইউ আর ইন দ্য পিপলস বিজনেস, বিজনেস আর পিপল, পিপল আর সার্ভিং পিপল। তার মানে মানুষ আরেকটা মানুষকে সার্ভ করছে সব জায়গাতে। যেমন ধরেন এইখানে আমি কি করছি, আমার প্রোডাক্টটা ট্রেনিং, বাট খেয়াল করেন সার্ভিংটা খেয়াল করে দেখেন, আমি একটা মানুষ, আরো মানুষকে আমরা প্রোডাক্টটা সার্ভ করছি। যে জন্য আমি বলি এইচ টু এইচ। অনেকে বিজনেসে বি টু সি, বি টু বি, সি টু বি, ডি টু সি, অনেক ধরনের জিনিস আছে। বাট আমি বলি যে এই কনসেপ্টগুলো এখন মাথা থেকে বের করে দিয়ে একটা জায়গায় কনসেপ্টটাকে সেট করতে হবে, সেটা হচ্ছে এইচ টু এইচ, হিউম্যান টু হিউম্যান। এই পাশে যে এই যে হিউম্যানটা, এই হিউম্যানটা ওই পাশের হিউম্যানটাকে কেমন সার্ভিস দিচ্ছে, দ্যাটস মেক্স দ্য ডিফারেন্স। সো খেয়াল করে দেখেন এবার বিজনেসটা আসলে পিপলসের বিজনেস। বিশ্বসেরা কোম্পানিগুলো খেয়াল করে দেখেন, তাদের বিশ্বসেরা পিপলরা। তাদের আজকে অ্যাপেল বিশ্বসেরা শুধুমাত্র স্টিভ জবসের কারণে নয়। স্টিভ জবস অ্যাপেলের কালচারটাকে এমনভাবে বিল্ড করেছে যাতে বিশ্বসেরা পিপলগুলো ওইখানে কাজ করে। আজকে খেয়াল করে দেখেন বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানগুলো থেকে যারা বের হয়, আজকে আইবিএ থেকে যারা বের হয়, খেয়াল করে দেখেন তো তারা কোথায় জব করার জন্য মরিয়া হয়ে থাকে। তারা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে যেতে চায়, তারা ন্যাশনালে যেতে চায়, তারা গ্রামীণ ফোনে যেতে চায়। কেন? ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কি বিক্রি করে? তারা বিক্রি করে সিগারেট। বাট তারা এমন কালচার, এমনভাবে জিনিসটাকে বিল্ড করেছে যে কোয়ালিটি পিপলগুলো ওইখানে জব করার জন্য মরিয়া থাকে, এবং কোয়ালিটি পিপল ওইখানে জব করার কারণে তারা সিগারেট বিক্রি করলেও এইটা এমন লেভেলে করে যেটা হিউজ ভলিউমে তাদের প্রফিট জেনারেট করে। তার মানে অল বিজনেস আর পিপলস বিজনেস। আপনি মূলত পণ্য কেনা বেচা করেন না, আপনি মূলত পিপলস কেনা বেচা করেন। কিরকম? ধরেন আজকে কোচ কাঞ্চন, আমি যতটুকু এখানে দাঁড়ায় আছি, তাহলে আমার যে টিম আমার সাথে পুরো সাপোর্ট দিচ্ছে, এই টিম যেভাবে করে সাপোর্ট দিচ্ছে তার উপরে বেস করে এটা বড় হচ্ছে। নট ফর মাই কন্টেন্ট, আমি কন্টেন্ট তো অনেক জায়গাতেই আছে, বাট কন্টেন্ট আমরা ডেলিভার কিভাবে করছি এবং আমাদের পুরো টিম এই পুরো জিনিসটাকে কমিউনিকেট কিভাবে করছে। এই যে আপনারা যারা গেট টুগেদারে অংশগ্রহণ করেছেন বা বিভিন্ন সময় আসেন দেখেন, তো এটা কিন্তু আমি গিয়ে জাস্ট হয়তো স্পিচের সময় দাঁড়াই, তো বাকি পুরো আয়োজনটা কি করে? টিম পিপলস করতেছে। ওই আয়োজন যদি প্রপার না হয়, ওইটার মধ্যে যদি ইনডিসিপ্লিন থাকে, তখন আমি যত বড় বড় কথা বলি, এই কথাগুলো কিন্তু আপনাদের মাথায় ঢুকবে না, কাজ করবে না। আরে উনি অনেক বড় লেকচার দেয়, বাট ওনার এখানেই তো কার্যক্রম ঠিক নাই। তার মানে ব্যবসাটা কোথায়? খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে এই কথাটা খেয়াল করেন। ব্যবসাটা এইখানে না যে আমি পণ্য কিনলাম অথবা বানালাম বিক্রি করলাম। হ্যাঁ, এটা বিএফসি ট্রেনিং আমি এটা বলি, ওই পর্যন্ত শেষ। আপনাদের কিন্তু একটু অ্যাডভান্সে চিন্তা করতে হবে যে আমরা আসলে পণ্য কেনা বেচা না, আমরা আসলে পিপলস কেনা বেচা করি। কিরকম? আমি একটা পিপলকে 50,000 টাকা দিয়ে নিয়োগ দেই, সে এইখানে পারফর্ম করে, তাকে দিয়ে আমি 5 লাখ টাকা কামানোর পরেই কিন্তু তাকে আমি 50,000 টাকা বেতন দিচ্ছি। এখন যে যত হাই ভ্যালু পিপলকে চালাতে সক্ষম, সে তত হাই ভ্যালু বিজনেস করছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খেয়াল করে দেখেন আজকে পৃথিবীর বিশ্ব সেরা বড় বড়, বাংলাদেশেরও বড় বড় কোম্পানি চিন্তা করে দেখেন, ওই কোম্পানি কিন্তু ফাউন্ডারদের একার কারণে এত বড় না। হয়তো ফাউন্ডারদেরকে আমরা চিনি, স্টিভ জবসকে আমরা চিনি, মার্ক জাকারবার্গকে আমরা চিনি বিদায় আমরা ভাবছি তার একার কারণে এই কোম্পানিটা। আজকে কোচ কাঞ্চনকে আপনারা চিনেন বিদায় তার একার কারণে ভাবা হচ্ছে, বা ন্যাচারাল সামার কোম্পানি বিদায় আপনি ভাবতেছেন যে না। এইখানে আসলে কোন কোয়ালিটি পিপল কাজ করছে তার উপর ডিপেন্ড করছে, এটা কোন কোয়ালিটি সার্ভ করবে মানুষকে, তার উপরে এটার একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়াচ্ছে।
তার মানে ডে বাই ডে আপনার কোম্পানি যখন বড় হবে আপনার কোয়ালিটি পিপল বাড়াতে হবে, এবং এটা কিরকম করতে হবে, এক সময় আপনি যখন বোর্ড মিটিংয়ে বা আপনার টিম মিটিংয়ে বসবেন, আপনি যাতে ওইখানে সবচেয়ে ডাম্বেস্ট পারসন হন, এটা হবে আপনার ফোকাস। সবচেয়ে কোয়ালিফাইড পিপলগুলো যখন আপনার টিমে থাকবে, আপনার বিজনেসে থাকবে, তার মানে আপনি তখন সবচেয়ে কোয়ালিফাইড বিজনেস করছেন। তার মানে আপনারা দেখেন, এখন আমরা বেশি ভ্যালুর পিপল নিতে ভয় পাই কেন, যে আমি 20,000 টাকার একটা কর্মী নিব, ওকে দিয়ে আমি 50 কামাইতে পারবো, ওকে। কিন্তু আপনি জিনিসটা ডে বাই ডে বাড়তে হবে, আপনাকে এক সময় 15 লাখ 20 লাখ টাকার, আজকে দেখেন ইন্ডিয়ানরা আমাদের দেশ থেকে পার ইয়ার 30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে। এই যে 30,000 কোটি টাকা ইন্ডিয়ান সিইও বা সি লেভেল কর্মকর্তাদের নিয়োগ দিয়ে কোম্পানিগুলো দিচ্ছে, খেয়াল করে দেখেন, তাহলে কোন কোম্পানি দিচ্ছে? যেই কোম্পানি ওই ইন্ডিয়ান বা শ্রীলঙ্কানকে নিয়োগ দেওয়ার কারণে তাকে হয়তো 50 লাখ টাকা স্যালারি দিচ্ছে, তাকে দিয়ে হয়তো 5 কোটি টাকা কামাচ্ছে বিদায়। তাহলে বিজনেসটা আসলে কি, খেয়াল করে দেখেন তো, প্রোডাক্ট ম্যাটার না, কিন্তু কত দামি পিপল আপনি ইউজ করতে পারতেছেন এবং ওই দামি পিপল দিয়ে আপনি কত প্রফিট করতে পারছেন, সেটা হচ্ছে বিজনেস। খুব মনোযোগ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করেন যে আলটিমেটলি আপনাকে তাহলে কোন জায়গায় যেতে হবে। যেই দিন আপনি দেখবেন যে আপনার সিইও কে আপনি 20 লাখ 30 লাখ টাকা বেতন দিচ্ছেন, তার মানে আপনি সেই লেভেলের বিজনেস করছেন। আর আপনি এখন দেখতেছেন যে আমি একটা ম্যানেজারের বেতন দিচ্ছি 30,000 টাকা, তার মানে আপনার ব্যবসা এখন অনেক ছোট। তার মানে আপনাকে ডে বাই ডে কি করতে হবে, আপনার প্রোডাক্ট আপডেট বলেন, যা বলেন, আজকে পৃথিবীর যে কোনো কোম্পানি, ইউ জাস্ট নেম ইট, কারা চালাচ্ছে কোম্পানি? ফাউন্ডার? নো, এমপ্লয়িরা চালাচ্ছে। এবং যেই কোম্পানির এমপ্লয়ি যত স্মার্ট, যেই কোম্পানির এমপ্লয়িরা যত প্রপার ট্রেন আপ, যে কোম্পানির এমপ্লয়িদের জন্য কালচার সবচেয়ে বেটার, ওই কোম্পানি সবচেয়ে বেশি প্রফিট করছে, সবচেয়ে ভালো ব্র্যান্ডিং করছে। হোয়াট এভার দ্য প্রোডাক্ট ইজ, সেটা যদি আপনার টোবাকো প্রোডাক্টও হয়, নো ইস্যুজ। স্মার্ট পিপল করলে ওই টোবাকো প্রোডাক্ট দিয়েও কত স্মার্টলি করা যায়, দেখেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কিন্তু এটা করেছে, যার কারণে আমাদের দেশের সব স্মার্ট ছেলে পেলেগুলো গিয়ে ওইখানে কাজ করছে, ওই কোম্পানির বিজনেসকে কিন্তু বড় করে দিচ্ছে। আমরা বাইরে থেকে, শ্রীলঙ্কা থেকে বা ইন্ডিয়া থেকে প্রচুর সিইও, সিএমও, সিএফও লেভেলের লোকজন হায়ার করছি, বিকজ কেন? কারণ ওকে আমি অনেক টাকা স্যালারি দিলেও আমার জন্য লাভ আছে। তাহলে খেয়াল করে দেখেন তো, তাহলে বিজনেসটা কি দাঁড়াইলো? প্রোডাক্টের খেলা? খেলাটা তো প্রোডাক্টের না। অ্যাডভান্স লেভেলে আপনি আজকের দিনে হয়তো আপনার জন্য প্রোডাক্ট অনেক ম্যাটার। অ্যাডভান্স লেভেলে ভেবে দেখেন যে আপনি যদি আজকে চিন্তা করে দেখেন, ধরেন আমাকে আপনার কোম্পানির আপনি সিইও হিসেবে নিয়োগ দিলেন, আমি যদি আপনার কোম্পানির সিইও হই, তাহলে আমার স্যালারি কত হবে? আর আমার স্যালারি যদি আপনি কন্টিনিউ দিতে সক্ষম হন, তাহলে আপনার ইনকাম কত হবে? জাস্ট এইভাবে চিন্তা করেন। বা আমার কথা বাদ দেন, আরো কোয়ালিফাইড কোন একটা সিইও, ধরেন গ্রামীণ ফোনের সিইও কে আপনার কোম্পানিতে আনলেন, অথবা ব্রিটিশ আমেরিকান টোবাকোর সিইও কে আপনার কোম্পানিতে আনলেন, তাহলে আপনার কোম্পানি আসলে কোন লেভেলে গ্রো করার মতো করে সে তৈরি করবে, তাকে যদি আপনি স্যালারি দিতে সক্ষম হন, তাহলে আপনার ব্যবসা কোথায় যাবে? তার মানে ইউ আর ইন দ্য পিপলস বিজনেস, নট প্রোডাক্ট বিজনেস। প্রোডাক্ট বিজনেস হয়তো ছোট লেভেলে আপনি ভাবছেন, কিন্তু আলটিমেট গেমে গিয়ে এটা হচ্ছে পিপলস বিজনেস। এবং বেস্ট পিপল যে হায়ার করতে পারছে, সেই কিন্তু বেস্ট বিজনেস করছে, যত বেস্ট পিপল। তার মানে আপনি যদি এখন একটা ক্রিকেট বা ফুটবল টিমের কথা চিন্তা করে দেখেন, যে আপনি টপ 11, আপনি এখন বিশ্ব সেরা একটা দল বানাবেন, তাহলে আপনি কি করবেন? বিশ্বের সেরা সেরা, এই যে বিশ্বকাপ ক্রিকেট খেলা হচ্ছে, তাহলে আপনাকে যদি এখন 11 জন বেছে নিতে বলা হয়, আপনি কাকে বেছে নেবেন? তাহলে খেয়াল করে দেখেন তো, আসলে ওইখানে ঘটনাটা কি দাঁড়ালো? খেলাটা ক্রিকেট, বাট ম্যাটারটা কি আসলে ক্রিকেটে থাকছে? ম্যাটারটা হচ্ছে আসলে ক্রিকেটারের, আপনি কাকে প্লেয়ার হিসেবে নিতে পারছেন, দলে নিতে পারছেন সক্ষমতা দিয়ে, তার উপর ডিপেন্ড করছে আপনি আসলে ক্রিকেটে কেমন পারফর্ম করবেন। তাহলে আপনি যেই প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে হয়তো স্ট্রাগল করছেন, সেম প্রোডাক্ট বা সার্ভিস আরেকজন সুপার ব্যবসা করতেছে, বিকজ অফ দ্য ট্যালেন্ট। কারণ ওই কোম্পানি ট্যালেন্টেড পিপল দিয়ে কাজটা করাচ্ছে, আপনি হয়তো ওই ট্যালেন্টেড পিপলগুলোকে এখনো হায়ার করতে পারেন নাই। সো আপনি বিজনেসটা এখন থেকে আমরা চিন্তা করব একটু অ্যাডভান্স লেভেলে। দিস ইজ পিপলস বিজনেস। আমরা মূলত দামি দামি পিপল কিনে আনবো এবং তাদের দিয়ে 50 লাখ টাকার পিপল কিনবো, তাদের দিয়ে 5 কোটি টাকার ব্যবসা করব। 5 কোটি টাকার পিপলস কিনবো, তাদের দিয়ে আমি 50 কোটি টাকার ব্যবসা কিনবো। 50 কোটি টাকার পিপলস কিনতেছে অ্যামাজন, গুগল, অ্যাপেল, 50 কোটি টাকা দিয়ে তারা 500 কোটি টাকার ব্যবসা করতেছে। আবার আরো বড় কোম্পানি 500 কোটি টাকা দিয়ে পিপলস কিনতেছে, তাদের টাইম কিনে নিচ্ছে, টাইম এন্ড ট্যালেন্ট,
এন্টারপ্রেনিয়র কি করে? টাইম অ্যান্ড ট্যালেন্ট কিনে এবং এই টাইম অ্যান্ড ট্যালেন্টকে তারা বিক্রি করে। ওই ট্যালেন্ট দিয়ে আজকে দেখেন পৃথিবীর যত ইনোভেশন, যত যা উদ্যোক্তারা কিন্তু খুব কমই করতেছে। আমাদের মনে হয় যে মনে হয় উদ্যোক্তারা সব করতেছে। নো, চাকরিজীবীরাই করতেছে। বড় বড় কোম্পানির সিইও তারা তো চাকরিজীবী। তারা ওই কোম্পানির মার্কেটিং প্ল্যান নিচ্ছে, কিভাবে আরো অ্যাগ্রেসিভলি ড্রাইভ দেওয়া যায়, কিভাবে আরো বড় করা যায়। আপনি দেখেন এই সিইও গুলোর হিস্ট্রি পড়েন, তারা কিন্তু সব জব হোল্ডার, সার্ভিস হোল্ডার, তারা পিপলস কোম্পানির জন্য। তারা ওই কোম্পানি ইনোভেশন, নতুন নতুন প্ল্যান। আজকে বাংলাদেশে যত বড় বড় কোম্পানি, আজকে বসুন্ধরা গ্রুপ কি বসুন্ধরা গ্রুপের মালিক চালায়? নো, কোনো একদিন হয়তো আমাদের মতো ছোট অবস্থায় সে শুরু করেছিল, কিন্তু আজকে বসুন্ধরা গ্রুপের প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা সিইও আছে, সিএমও আছে, ডিপার্টমেন্টের হেড আছে, সব কোয়ালিটি পিপল। তাদেরকে ম্যানেজ করতে পারছে বিধায় এই কোম্পানি দিন দিন বড় হইতেছে। সো এই কনসেপ্টটা আজকে থেকে আমরা খুব স্মার্টলি মাথায় রাখবো যে আমার, হ্যাঁ, আপনি এটা চিন্তা করার দরকার নেই যে কালকেই আজকের এই ট্রেনিং করলাম মানে কালকে ধুম করে মার্কেটে সব দামি দামি, না। আপনি ডে বাই ডে আপগ্রেড হবেন, ডে বাই ডে আপগ্রেড হবেন। যেমন আমাদের এখন কোচ কাঞ্চনে আমরা নতুন যেই আমাদের যে নিচ্ছি, মানে মার্কেটিং এর একজনকে নিচ্ছি ক্রিয়েটিভের হেড হিসেবে, তাকে আমরা প্ল্যান করছি 2 লাখ টাকা স্যালারি দিব। এখন আমি তো এখানে ইটসেলফ আসছি, আমার মেইন কাজ হচ্ছে কন্টেন্ট ডেলিভারি করা। আমার যেহেতু অন্যান্য অনেক ব্যবসা আছে, তাহলে আমার এই একাডেমির জন্য তো আমার আরো মাথাওয়ালা লোক লাগবে। আজকে হয়তো আমি 2 লাখ টাকার লোক নিচ্ছি, সামনে আমি 5 লাখ টাকার লোক নিব। তার মাথা দিয়ে সে আমার এই ব্র্যান্ডকে দাঁড় করাবে। শুধু আমার মাথার উপর আমি ডিপেন্ড থাকলে, আমার চেয়ে আরো দামি মাথা আমার কিনে আনতে হবে এবং সেই মাথাকে আমি যেদিন ইউজ করতে পারবো সেই দিন আমার ব্যবসা আরো বড় হবে। তো সেম অ্যাজ আপনাকে ব্যবসায় বড় হইতে গেলে আপনার চেয়ে দামি মাথা আপনার কিনে আপনার ব্যবসায় বসাইতে হবে এবং আপনার টার্গেট থাকবে আরো দামি মাথা কেমনে আনবো। আচ্ছা, মার্কেটিং এর সেরা লোকটা আমার এখানে থাকবে, ব্র্যান্ডিং এর সেরা লোকটা বাংলাদেশের, আমার টার্গেট এটা। এজন্য আমাদের এজেন্সি যেটা আমরা ফর্ম করছি এইভাবেই সেম, যে আমাদের বাংলাদেশের সেরা ডিজাইনার আমাদের এখানে থাকবে। এবং দেখেন যে যেখানে আজকে ধরেন এজেন্সিতে ভালো করতেছে, গ্রে বলেন, এশিয়াটিক বলেন, বাংলাদেশে ওই সেরা সেরা ক্রিয়েটিভ পিপল গুলাকে তারা হায়ার করছে, অনেক টাকা স্যালারি দিচ্ছে, বিদায় তারা কিন্তু সেরা পারফর্ম করছে। সো যত ভালো টিম প্লেয়ার তৈরি করবেন আপনার বিজনেস কিন্তু তত বেটার হবে। এখানে দেখেন ওই যে হাওয়ার্ড শালসের একটা কথা আমি শেয়ার করেছি, স্টারবাকসের সিইও, সে কত চমৎকার করে জিনিসটাকে আমি যে এতক্ষণ যা বলার চেষ্টা করলাম বলেছে, উই আর ইন দ্য পিপল বিজনেস সার্ভিং কফি, নট ইন দ্য কফি বিজনেস সার্ভিং পিপল। উই আর ইন দ্য পিপল বিজনেস সার্ভিং কফি, নট ইন দ্য কফি বিজনেস সার্ভিং পিপল। পিপল বিজনেস, কফি জাস্ট সার্ভ করছি আমরা, নট ইন দ্য কফি বিজনেস। আমরা আমাদের জিজ্ঞেস করলে কি, ভাই আমার কফি শপ, আমার কাজ কি, আমার রেস্টুরেন্ট, এই আমি এই ফুড নিয়ে কাজ করি না। উই আর ইন দ্য পিপলস বিজনেস। এবং যত ভালো বেটার পিপল আপনি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আপনার এভরি টেম্পিয়ার এভরি পজিশনে আপনার সেরা। আপনি ধরেন ফুটবল টিমে আপনার গোলকিপার থাকবে বিশ্ব সেরা, আপনার স্ট্রাইকার থাকবে মেসি রোনালদো, আপনার ধরেন সব বিশ্ব সেরা, মিডফিল্ডার বিশ্ব সেরা। আপনি ক্রিকেট টিম যখন বানাবেন আপনি কি করবেন, সেরা 2টা ওপেনার নামাবেন, সেরা ফাস্ট বোলার নামাবেন, সেরা স্পিনার নামাবেন, সেরা অলরাউন্ডার নামাবেন, সেরা উইকেট কিপার নামাবেন। তখন তো এমনিতে আপনি বুঝতেছেন যে আমি বিশ্ব সেরা দল নামাইছি, আমার দল জিতবেই। তার মানে প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাচ্ছে। সো উই আর ইন দ্য পিপলস বিজনেস, নট হোয়াট উই আর সেলিং। আমরা যা সেল করি ওই বিজনেস আমরা করি না, আমরা পিপলস বিজনেস করি। এবং যে যত বেটার পিপল নিয়ে কাজ করছে তার ব্যবসাটা অত ভালো হইতেছে। সো তাহলে এই যে এতক্ষণ যেটা আমি শেয়ার করলাম, এই জন্য কিছু ব্রুটাল কোশ্চেন আপনি আপনাকে করেন। আর ইউ অপারেটিং লাইক দ্যাট? আপনি কি এখন যে বিজনেস চালাচ্ছেন আপনি কি এই ওয়েতে কখনো চিন্তা করেছেন, নাকি আজকেই ভাবছেন যে না আসলেই তো খেলাটা তো অন্য জায়গায়, খেলা তো প্রোডাক্টে না। ওই পিপল আনলে সেই বলে দিবে আপনার প্রোডাক্ট কোন লেভেলে, সেই বলে দিবে আপনার কমিউনিকেশন কোথায় নিতে হবে, সেই বলে দিবে আপনার ডেভেলপমেন্টের রাস্তা। আর ইউ অপারেটিং লাইক দ্যাট? আপনি কি পিপলস বিজনেস মনে করে অপারেট করেন, নাকি প্রোডাক্ট বিজনেস করেন এইভাবে অপারেট করেন? আর ইউর পিপল ইউর বিজনেস? আপনি কি আপনার পিপলকে আপনার বিজনেস মনে করেন? এই যে প্রশ্নগুলো কেন ইম্পর্টেন্ট খেয়াল করে দেখেন। যতক্ষণ আপনি মনে করবেন আপনি প্রোডাক্টের ব্যবসা করবেন, আপনার ফোকাস থাকবে প্রোডাক্টে, পিপলসের যত্ন আপনি করবেন না। এবং পিপলসের যত্ন করা, পিপলসের ঝামেলা, দেখেন প্রোডাক্টের ঝামেলা কিন্তু আপনি নিচ্ছেন, প্রোডাক্ট কিনে আনা, এটাকে ক্যারি করা, প্রোডাক্টের ড্যামেজ হইলে আলাদা করা, প্যাকেজিং করা, এটার পেছনে এভরিডে আপনি ঝামেলা নিচ্ছেন। বাট যখন পিপলসের ঝামেলা হয় এটা আপনার ভালো লাগে না, কারণ আপনি চান এটা অটো হোক, পিপল তো আসলে হ্যাঁ আমি ওকে বেতন দিচ্ছি, অটো হোক, অটো ও সেরা পারফর্ম করুক।
কিন্তু একটা প্রোডাক্ট যেমন অটো একটা বেস্ট প্রোডাক্ট হয় না, একটা পিপলসও কোনোদিনও অটো বেস্ট পিপল হবে না। তাকেও আপনার পর্যাপ্ত সময় শ্রম দিতে হবে, গুরুত্ব দিতে হবে। যেই দিন আপনি মাথায় শিফট করবেন যে আমি পিপলস বিজনেস করি, তখন আপনার পুরো ফোকাসটা চলে আসবে পিপলসে, এবং অ্যাজ এ ফাউন্ডার আপনার মেইন ফোকাস থাকবে আপনার পিপলসে। যখন আপনি পিপলসে ফোকাস দিবেন, বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি প্রপারলি কাজ করবে। আদারওয়াইজ আপনি কই দিবেন ফোকাস? মার্কেটিংয়ে? হ্যাঁ দিবেন, প্রোডাকশনে দিবেন, কাস্টমার কেয়ারে দিবেন, কিন্তু সেন্ট্রাল ফোকাস থাকবে পিপলসে। যখন আপনি পিপলসে ফোকাস দিবেন, অটোমেটিক্যালি অন্যান্য জায়গাগুলো প্রপারলি হবে। সো ইজ ইট ইউর ফোকাস? কোশ্চেন ইউরসেলফ যে পিপলস বিজনেসে বলছি, পিপলস কি আমার ফোকাস কিনা? ইজ ইট ইউর প্রায়োরিটি? আপনার কোম্পানির টপ প্রায়োরিটি কি? আমি আর্নিং করব, রেভিনিউ গ্রোথ করব, বড় করব, বাট আপনার টপ প্রায়োরিটি হবে আমার যে পিপলস, তাদেরকে আমি বেস্ট কি সার্ভ করব। ইজ ইট হোয়ার ইউ আর ওয়ার্কিং? আপনি কি এই জায়গায় ওয়ার্ক করছেন, তাদের নিয়ে সারাক্ষণ চিন্তা করেন, ভাবেন? ইজ ইট ইউর ক্রিয়েটিভ এনার্জি গোয়িং অন? আপনার ক্রিয়েটিভ সব এনার্জি, আপনার সৃজনশীলতা, আপনার চিন্তা, আপনার ইনোভেশন, উদ্ভাবন সব কি তাদেরকে ঘিরে ভাবেন? ইজ ইট হোয়াট ইউ আর ট্রাইং টু ইমপ্রুভ? তাদেরকে প্রতিনিয়ত ইমপ্রুভ করার জন্য কাজ করেন, ট্রেনিং করান, বই পড়েন, একসাথে কালচার বিল্ড করেন, ট্যুর করেন, ইমোশনাল কানেকশন, বন্ডিং তৈরি করেন, সারাক্ষণ কি তাদের নিয়ে ভাবেন কিনা? ইজ দ্যাট দ্য প্লেস ইন হুইচ ইউ আর ফোকাসিং ফর ইউর ইমপ্রুভমেন্ট? আপনার ইমপ্রুভমেন্টের মেইন ফোকাসের জায়গা কি এটা? নাকি ইমপ্রুভমেন্টের জন্য সারাদিন চিন্তা করেন প্রোডাক্ট বেচুম, টাকা আসবে, টাকা টাকা এইসব চিন্তা থাকেন, নাকি পিপলসের চিন্তা করেন? ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স এন্ড গ্রোথ অফ ইউর বিজনেস, আপনি কি বিজনেসের ইমপ্রুভমেন্টের জন্য, গ্রোথের জন্য এইটাকে টপ প্রায়োরিটির জায়গা মনে করেন কিনা? এই প্রশ্নগুলো একটু নিজের মধ্যে আজকে থেকে খাটান, যে না আসলে কি আমি এই জায়গায় গুরুত্ব দিচ্ছি কিনা। নাকি আমি ভাবতেছি যে জয়েন করছে, ওকে তো মাসে 50,000 টাকা স্যালারি দেয়, ও তো ভালো এমনি পারফর্ম করার কথা, করে না কেন? আরে ওরা একটা যন্ত্রণা দিলে আপনি কি যন্ত্রণা ফিল করেন কিনা? নাকি সর্বোচ্চ কেয়ারটা ওদেরকে করেন? এই প্রশ্নগুলো আপনার জন্য। সো যখন আমরা পিপলস নিয়ে কাজ করব, পিপলস মানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন বস্তু। মানুষ নিয়ে কাজ করা, হিউম্যান ইঞ্জিনিয়ারিং। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হিউম্যান ইঞ্জিনিয়ারিং। এখানে গ্যালাপ রিসার্চ করেছিল এমপ্লয়ি এঙ্গেজমেন্টের উপর, প্রতি বছর তারা এই রিসার্চটা করে। আমি একদম আপডেটেড, 2023 সালে তারা গ্লোবাল সারা বিশ্ব জুড়ে এমপ্লয়ীদের উপরে একটা রিসার্চ তারা গ্লোবালি একটা করে, আর একটা ইউএস এর মার্কেট নিয়ে একটা করে। সো যেহেতু আমরা গ্লোবাল মার্কেটের একটা পার্ট বাংলাদেশ, সো আমি গ্লোবাল স্টাডিটা আপনাদের এখানে শেয়ার করছি। 2023-এ এই এমপ্লয়ীদের উপরে গ্লোবাল রিসার্চে যেটা দেখা গেছে, যত এমপ্লয়ি একটা প্রতিষ্ঠানে কাজ করে তার 23% মাত্র এঙ্গেজড হয়, 59% ডিসএঙ্গেজ থাকে, 59% পারফর্মিং অনলি টাস্ক টু গেট দ্য স্যালারি টু স্টে অন দ্য জব। শুধু মানে জবটা, স্যালারিটা পেতে হবে বিধায় তারা কোনো রকম ঝুলে থাকে। অ্যান্ড 80% হচ্ছে অ্যাক্টিভলি ডিসএঙ্গেজড, এবং এই 18%-এর মধ্যে আবার 8% ওয়ার্কিং অ্যাগেইনস্ট ইউ। 18% অ্যাক্টিভলি ডিসএঙ্গেজড অ্যান্ড 8% ওয়ার্কিং অ্যাগেইনস্ট ইউ। কত খারাপ ঘটনা, চিন্তা করে দেখেন। তার মানে আমাদের সমস্ত এমপ্লয়ীদের মধ্যে, আপনার যদি 100 জন এমপ্লয়ি থাকে, এর মধ্যে 23 জন হচ্ছে এঙ্গেজড, কাজের সাথে মনোযোগ দিয়ে এঙ্গেজড হয়ে কাজ করে। এটা কিন্তু গ্লোবাল, এবং এটা যদি ইন্ডিভিজুয়ালি বাংলাদেশের জন্য করা হয়, আমি ডেফিনেটলি বলবো যে এটা আরও অবস্থা খারাপ হবে। এটা গ্লোবালি স্ট্যান্ডার্ডে এই রেজাল্টটা আসছে। 59%ই ডিসএঙ্গেজ, তারা শুধু চাকরিটা বাঁচায় রাখার জন্য কোনো রকমে 9টায় ঠেলে ঠেলে অফিসে যায়, কোনো রকমে আবার 5টায় বের হইতে পারলে টাইমটা হওয়ার আগে কোনো রকম আচ্ছা গড়পড়তা কাজ করে চলে যায়। আর এর মধ্যে ডেঞ্জারের যেটা, যে 18% এমপ্লয়ি থাকে তারা অ্যাক্টিভলি ডিসএঙ্গেজ থাকে, কোনো পরোয়াই নেই, কোনো কাজই করে না, ওই ফাঁক ফোকরে কার কি এইসব হাবিজাবি নিয়ে মূল কাজ না রেখে এগুলা ডিসএঙ্গেজ সব জিনিসপত্র করে। এবং এর মধ্যে আবার 8% এমপ্লয়ি আছে তারা ওয়ার্কিং এগেইনস্ট ইউ, মানে কোম্পানির বিরুদ্ধে সারাদিন কাজ করতেছে, কোম্পানির স্যালারি খাইতেছে ঠিকই, বাট কাজ করতেছে কি কোম্পানির এগেইনস্টে। কোম্পানির নামে বললাম, আরে আমাদের ঠকায়, স্যালারি ঠিক মতো দেয় না, এত প্রেশার, এই নিয়ম ঠিক হয় নাই, ওইটা না, এটা ভালো না, সারাক্ষণ তাদের কি কমপ্লেইন। বাট এখানে নিচে একটু খেয়াল করে দেখেন আপনারা, এই সিচুয়েশনের মধ্যে বেস্ট প্র্যাকটিস অর্গানাইজেশনে 72% কিন্তু এঙ্গেজড এমপ্লয়ি। বেস্ট প্র্যাকটিস যে অর্গানাইজেশনগুলো করে, সে ফর জাপোসের কথা যদি বলেন, সে ফর আপনি যদি 4 স্টারের কথা, মানে 4 সিজন
কথা বলেন, আপনি যদি অ্যামাজনের কথা বলেন, গুগলের কথা বলেন, বেস্ট প্র্যাকটিস যে অর্গানাইজেশনগুলা সেইখানে 72% এমপ্লয়ি আর এঙ্গেজড, আর 65% হেট দেয়ার জব বাট গো টু দেয়ার জব। এই ওভারঅল স্টাডির মধ্যে যেটা পাওয়া গেছে 65% মানুষ আসলে তাদের চাকরিকে প্রচন্ড মাত্রায় ঘৃণা করে, তারপরেও তারা চাকরি করে। কারণ হয়তো বা তাদের মধ্যে বিজনেস করার ইচ্ছা আছে, অথবা অন্য কোনো টার্গেট ছিল লাইফে, সেটা হয় নাই, চাকরিতে চলে আসছে, বা যেই চাকরি করার তার চিন্তা ছিল সেই চাকরি তার চিন্তা ছিল সে হয়তো একজন ইউনিভার্সিটির প্রফেসর হবে, অথবা হয়ে গেছে একটা কোম্পানির সেলস ডিপার্টমেন্টের হেড, এনজয় করে না। এই হচ্ছে একটা গ্লোবাল স্টাডি 2023-এর। এই সিচুয়েশনে আমরা আছি। তাহলে আমাদের এখানে করণীয় কি? আমরা কি করব? আমাদের করণীয় হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে অর্গানাইজেশনগুলো তারা কি বেস্ট প্র্যাকটিস করে, কিভাবে তারা 72%কে এঙ্গেজড রাখে, আমাদের কিন্তু সেই জায়গায় যেতে হবে। এবং আমার ডিসএঙ্গেজড পিপল যত বাড়বে, অ্যাক্টিভলি ডিসএঙ্গেজড পিপল যত বাড়বে, আমার কোম্পানি কিন্তু দিন দিন ডিমোশনে যেতে থাকবে। সো এখনো যাদের হয়তো বিজনেস ছোট, 1 জন 2 জন 5 জন, তারা হয়তো জিনিসটা প্রপারলি টের পাচ্ছেন না, বা নিজেই হয়তো সব কাজ এখন করছেন। কিন্তু এই জিনিসগুলো আজকে থেকে যদি আপনারা প্রপারলি বুঝে যান এবং কন্টিনিউ এটাকে প্র্যাকটিস করেন, একটা পর্যায়ে কিন্তু দেখবেন যে না, আপনার কোম্পানিতেও এঙ্গেজ, হয়তো 70% পিপুলই এঙ্গেজ থাকলে বাকি 28 বা 30% মোটামুটি কাজ করলে আপনার কিন্তু পারপাস সলভ হয়ে যাবে এবং আপনি যেখানে যেতে চান সেটা কিন্তু অ্যাচিভ করতে হবে। তার মানে এই রিসার্চ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা ইটসেলফ একটা কোম্পানির জন্য খুবই এসেনশিয়াল একটা পার্ট এবং খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটাকে গুরুত্ব দিয়ে পারফেক্টলি যদি আপনি না করেন, আলটিমেটলি আপনার জন্য কিন্তু বিপদের কারণ হয়ে যাবে। কারণ আপনার পিপলগুলো আপনার গ্রোথ মেশিন হিসেবে কাজ করবে না, তারা স্টাক করে রাখবে। আপনি দিন দিন দেখবেন যে কোম্পানি গ্রোথে যাচ্ছে না, মানে স্টাক হয়ে আছে, বড় করার প্ল্যান নিচ্ছেন, ধাক্কা দিচ্ছেন, হইতেছে না, কারণ আপনার পিপলসে যথেষ্ট মনোযোগের ঘাটতি আছে। সো এভরি এমপ্লয়ি হ্যাভ পোটেনশিয়াল বাকেট। প্রত্যেকটা এমপ্লয়ির মধ্যে পোটেনশিয়াল আছে, কিন্তু ঝামেলা হচ্ছে এই পোটেনশিয়ালের 25% তারা ইউজ করে, সর্বোচ্চ 25, বাকি 75% লেফট অন দ্য বাকেট, অর্থাৎ বাকি 70%ই থেকে যায়, তার এনার্জিটা সে প্রপারলি ইউজ করে না। সো আমাদের এখন তাহলে করণীয় কি? এটাকে ইউজ করানোর ব্যবস্থা করা। And 65% of growth companies fail due to people's problem. Wrong hire, wrong role, loosely culture, poor relationship amongst colleagues, এগুলো হচ্ছে মেজর রিজন যে আমরা হায়ারিং রং পিপল করি, আমরা রং রোলে দেই, যেই পিপলকে যেই রোলে দেওয়ার কথা আমরা দেই না। প্রপার কালচার ডিফাইন করা থাকে না আমাদের কোম্পানির, কালচারের কোনো ভ্যালুজ নাই, কোনো প্রিন্সিপালস নাই, কোনো ভিশন মিশন প্রপারলি ডিজাইন করা নাই, কোন কালচারে কিভাবে চলবে কোম্পানির একটা প্রপার কালচার ডিফাইন করা থাকে না। অ্যান্ড পুয়ার রিলেশনশিপ অ্যামাংস কলিগ, যারা যারা নিজেদের মধ্যে খুব সারাক্ষণ পলিটিক্স একটা চলতে থাকে, এই জিনিসগুলোর কারণে কি হয়, 65% গ্রোথ আটকে যায় একটা কোম্পানি। তাহলে একটা কোম্পানির যদি 65% গ্রোথ পিপলসে আটকে থাকে, তাহলে আপনার টপ প্রায়োরিটির জায়গা তো হবে পিপল। কারণ এই জায়গা ঠিক করতে পারলে অটোমেটিক্যালি বাকি জায়গাগুলোতে আপনার কিন্তু গ্রোথ নিশ্চিত হয়ে যাবে।